দেখো ভাই, তোমরা ডব্লিউবিপি বা হচ্ছে কেপি, তাই তো, এক্সামকে ক্র্যাক করতে চাও, বা হচ্ছে খাকিটা গায়ে পড়তে চাও, তাহলে তোমাকে কিন্তু স্টাডি করতেই হবে। স্টাডি কি হবে? হার্ড উইথ স্মার্টনেস। মানে কি? স্মার্টনেসের সহিত তোমাকে হার্ড ওয়ার্কটা করতে হবে। গাদাগুচ্ছ পড়লাম, চাকরি পাওয়া যায় না। তোমাকে বুঝতে হবে, সেই জায়গাটা আমি তৈরি করার চেষ্টা করি। তোমাদের মাঝে মধ্যে স্পেস হয়, এগুলো ভালো জিনিস, এগুলো নেগেটিভ জিনিস নয়। যে সবসময় পড়াশোনা করলেই যে চাকরি পাওয়া যাবে এটাও না, তা হয় না। আমার কথা যদি বলি, বা আমরা যারা একসঙ্গে ঘুরতাম, তোমাকে বলে দিচ্ছি, দেখো নাম ধরে ধরে, অর্পণ আমার কাছেই পড়তো, সমীর বলে একটা ছেলে, ও এক্সাইজে পেয়েছে, ও মেনের আগে আমার কাছেই আসতো। রাজা বলে একটা ছেলে, তোমরা শুনেছো, আমার গুড়ি ব্যাডমিনে আছে, কলকাতা পুলিশের এখন ট্রেনিং করছে। তো আমরা 4-5 জন ছিলাম যারা একসঙ্গে ঘুরতাম। কবে? সানডে। প্রত্যেকটা সানডের দিনে, আমরা ম্যাক্সিমাম সানডের দিনে যেতাম। সানডের দিন আমরা বেরোবোই আউটিং এ, তাও রাত 8টার পরে আউটিং এ বেরোবোই। এটা আমাদের কনফার্ম ছিল। আর কেউ আমরা বেকার ছিলাম বলতে, সবাই টুকটাক একটু আধটু টিউশন পড়াতাম, বাড়ির আর্থিক সমস্যা ছিল তো, সেটা পড়াতাম। পড়িয়ে এই একটা দিন কিন্তু ফুললি ব্ল্যাঙ্ক দিতাম রাত্রে। এটা সিস্টেম। তোমাকে ফাঁকা লাগবেই, সবসময় যে হুদম পরম পড়লাম না। হ্যাঁ, তবে এমন দিনও গেছে আব্দুলদার, যে সন্ধ্যা 6টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত বোর্ডে কেটে গেছে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এক রাত্রে সলভ করেছিলাম। ম্যাথগুলো বিশেষ করে। তো এইগুলো একটা স্পিড, পড়াশোনার স্পিড হবে এমন, যেটা আগে আমার ছিল। দেখো, 1-2 কোশ্চেন কি ছিল? 12টি ছেলের গড় বয়স 20 বছর, এখানে আরেকটি ছেলে যোগদান করলে বয়সের গড় 1 কমে যায়। তার মানে সিম্পল বিষয়, ভালো করে বুঝবে। 12টি ছেলের গড় বছর কত ছিল? দেখো কত ছিল, 12টি ছেলের গড় বয়স কত ছিল, ভালো করে বুঝো। 20 বছর। আচ্ছা, তাহলে 12 জন ছিল, এবার 1 করে কমে গেছে, এখন কয়জন হয়েছে? একজন যে যোগ দিয়েছে, 13 জন হয়ে গেছে। তাহলে 13 জন যদি হয়ে যায়, তাহলে 13 জনের 1 করে কমে গেল, মানে কত কমলো? 13 কমলো। এই 13 কেন কমলো? কারণ ওই যে ব্যক্তিটা এসছে, যে আগে গড়টা ছিল তার থেকে 13 বছরের সে ছোট, তার মানে তার বয়সটা কত? কতটা ইজি? কতটা ইজি? অনেকটা ইজি, তাই তো? শব্দধরি আনসার তো নাকি? দেখে নাও। এই, তাই তো হবে। এবার এর গতানুগতিক নিয়ম কি করে করতে হয়? বলছে মোট মানটা বের করো। আচ্ছা, 12টি ছেলের মোট মান কত হচ্ছে? 20 বছর, মানে কত হয় সেটা? গড় যদি 20 হয়, 12টা ছেলের টোটাল বয়স কত হবে? 240 বছর। বেশ। এইবার কতজন হয়েছে? এবার হয়েছে কিন্তু 12 আর 1, 13 জন অ্যাড হয়েছে। আচ্ছা, 1 করে কমে গেছে, মানে কত? 19। আচ্ছা, 19 যদি হয় তাহলে কত হচ্ছে? 3 নং 27, 247। 247। তাহলে দেখতে পাচ্ছি যে আগে ওদের 12 জনের 240 বছর ছিল, আর যে নতুন এসছে তার জন্য 7 বছর এক্সট্রা হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে নতুন এসছে তার বয়স কত? 7 বছর। এইবার বলো, প্রথম যে নিয়মটা শেখালাম ওটা করে আমরা মুখে মুখে করতে পারি কিনা? 20 বছর আগে ছিল, 12 জনের থেকে একজন অ্যাড হলো, মানে 13 জন। 1 করে কমে গেছে, কারণ 1 করে কমেছে মানে মোট কত কমলো? 13 জনের 13 কমলো। তাই 13 যদি কমে যায়, তাহলে গড় বছর থেকে 13 বছর বয়স কম আছে। তার জন্যই তো এরকম সমস্যাটা হয়েছে। তাহলে 13 যদি কমে যায়, তাহলে ওর বয়স কত? 7 বছর। এটার জন্যই বলি যে ক্লাসগুলো একটু দেখো, ঠিক আছে? দেখবে কি শিখিয়ে যাবে, কখন কি শিখবে, পরীক্ষায় কোনটাই কি বাজিমাত করে দেবে, চাকরি পেয়ে ভাই চলে আসবে। খান স্যার একটা কথা বলে যে কি, তুমি এমন ভাবে প্র্যাকটিস করে যাবে, পাশের জন ভয়তে পরীক্ষা দিতে পারবে না। এ কি করছে, কিভাবে কি করছে। 2 নম্বর দাগ দেখো, রবি 60টি দ্রব্য কিনলো, প্রতি 35 টাকা করে। সে এগুলিকে প্যাকিং করতে 90 টাকা করে খরচ করলো। ভালো করে বোঝো, প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলো। তার মানে কি? রবি 60টি দ্রব্য কিনলো, প্রতিটি 35 টাকা করে। তার মানে কি, আমরা একটার দামে সে এগুলি প্যাকিং করতে আবার 90 টাকা খরচ করেছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা একবারে করে নিতে পারো। কি করে? মুখোমুখি করার সিস্টেমটা দেখো। আচ্ছা, এক একটা দাম কত, এক একটাই খরচ করেছে কত? প্রত্যেকটা দামই চেয়েছে, কিন্তু এক একটাই খরচ পড়েছে কত? আচ্ছা, কেনা দাম 35 টাকা এক একটা। এইবার সে প্যাকিং করতে মোট খরচ করেছে কোনটা বলতো? 60টি দ্রব্য প্যাকিং করতে কত টাকা? 90 টাকা। আচ্ছা, তাহলে এক একটাই গড়ে কত খরচ পড়বে? 1.5 টাকা করে পড়ছে। এটা তো মুখোমুখি করা যায়। এটা তো মুখোমুখি করা যায়। 1.5 টাকা করে, কত? 1.5 টাকা করে, তাই তো?
90 কে 60 দিয়ে ভাগ করলে 1.5 আসে, মুখোমুখি তো হিসাব হয়ে যাবে, হাটে বাজারের নিয়ম। তাহলে 1.5 টাকা করে আমার প্যাকিং খরচা পড়েছে প্রত্যেকটা দ্রব্যের প্রতি। তাহলে আমরা বলতে পারি যে 35 টাকায় কিনেছি আর তার সঙ্গে অ্যাড হলো আরো কত, 1.5 টাকা করে খরচ বাবদ অ্যাড। তাহলে মোট কস্ট প্রাইস বা খরচ কত হলো? তুমি বলে দাদা 36.5 টাকা, 36.5 টাকা। এইবার বলছে এর বিক্রয় মূল্য কত। 20% লাভ করেছে, ফ্র্যাকশন ভ্যালু করলে কত হবে? 6/5। যারা বোঝো না তাদের আর কিছু বলার নেই। কি করতে হয়? 20% মানে কি? 1/5, মানে 5 যখন তখন 1 টাকা লাভ, তখন বিক্রয় মূল্য তখন কত হবে? 6 টাকা, মানে 6/5। যারা বোঝো না এটা করার দরকার নেই, ভুলভাল করার দরকার নেই। 20% লাভ মানে কত পার্সেন্টে বিক্রি করছে? 120। 120% ভ্যালু 100 নিচেই বসিয়ে দাও, ব্যাস। আর যেখানে একটা পয়েন্ট তুলে দাও, দিয়ে নিচে আর একটা 10 দিয়ে দাও। বেশ ভালো কথা, দিয়ে দিলাম। দিয়ে এইবার দেখো এই শূন্য দাদা কেটে দিলাম, বেশ কাটলাম। এবার দেখো এখানে 5 দিয়ে 10 করলাম, এই দিকে আবার 6 দিয়ে কত করলাম? 12 করলাম। ঠিক আছে, এইবার দেখো এইকে যদি আমি 5 দিয়ে কাটি কত হচ্ছে? তুমি বলে 5 7 35, 1 বাকি 15, 73 আসছে। তাহলে 73 কে 10 দিয়ে ভাগ কত রয়েছে এখানে? 6। 6 73 কত হচ্ছে? 400। দেখো 318, আর এদিকে পড়ে রইলো কত? 18 8 হাতে রইলো 1, 6 7 42 আর 43। তাহলে 138/10, আর 10 মানে কি? একটার আগে দশমিক, তাহলে 43.80 অ্যান্সার, মানে 43 টাকা 80 পয়সা হচ্ছে ওদের বিক্রয় মূল্য। খুব সোজা। নেক্সট দেখো, একটি 200 মিটার দীর্ঘ, বলো বলো বলো। তাও হবে, আবার এক্সট্রা করতে হবে। দিয়ে তারপর আবার 60 দিয়ে ভাগ করেছো, লং হয়ে যাবে, হবে কিন্তু লং হয়ে যাবে। দেখো একটি 200 মিটার দীর্ঘ ট্রেন একটি সিগন্যাল পোস্ট 12 সেকেন্ডে অতিক্রম করলো। এবার বলো সিগন্যাল পোস্টকে অতিক্রম করা মানে কি? ট্রেন জাস্ট তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তাহলে বলছি কিলোমিটার প্রতি ঘন্টায় বেগ কত? কিচ্ছু নেই, তাহলে মোট ডিস্টেন্স 200 আছে আর মোট টাইম 12 সেকেন্ড আছে। তাহলে এটা কি হলো? মিটার পার সেকেন্ড হলো। আর মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার আওয়ার করতে গেলে কত দিয়ে গুণ করি? 18/5 দিয়ে গুণ করি। ভেরি গুড। আচ্ছা, তাহলে 300 বলে দিল 18, এদিকে একজন এসে বলছে যে 6 2 12। আচ্ছা 5 2 10 হয়ে যায়, তার মানে একটা শূন্য কেটে গেল। এটা বোঝো তো নাকি? এটা বোঝো তো? এই যে 5 দিয়ে 10 করে দিলাম, 10 মানে একটা শূন্য কেটে গেল। তাই 3 কুড়িং কত হলো? 3 কুড়িং 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগ, অপশন নাম্বার ক। নেক্সট, দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে কি বলছে? দুধ ও জলের অনুপাত 7:3, ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালে ওই অনুপাত 3:1 হয়। আচ্ছা ভালো করে বুঝবে, 7:3 আছে, এদিকে 3:1 আছে। বেশ, 6 লিটার দুধ মেশাচ্ছ। আচ্ছা তাহলে কি মিল্ক চেঞ্জ হচ্ছে? তাহলে দুধ আগেও যা ছিল, সরি ওয়াটার আগেও যা ছিল এখনো তাই থাকবে। তাহলে ওয়াটার আগেও যা ছিল এখনো তাই আনতে গেলে কত গুণ করতে হচ্ছে? 3 গুণ। আচ্ছা একে যখন 3 গুণ করলে এই বৎসরটা আবার কি করলো? তাহলে এরও 3 গুণ করা লাগবে, কারণ সেম অনুপাতে আছে 3:1। তাহলে এখানে কত? 9 হয়ে গেল। তাহলে 9 যদি হয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি কত মেশাচ্ছি আমাদের অনুপাতিক হিসাবে? কত মেশাচ্ছি আমাদের হিসাবে? 2। অঙ্কে সেটা কত বলছে? 6 বলছে। তাহলে 1 মানে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। তাহলে বলতে পারি যে আমাদের যে রেশিওটা আছে তার 3 গুণ করে আছে। পাত্রে জলের পরিমাণ কত লিটার? জলের পরিমাণ কত? 3। 3 মানে কি? আমাদের 1 মানে যদি 3 হয়, 3 মানে কত হবে? 9 লিটার। অপশন নাম্বার খ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ব্যাস এইটুকু অঙ্ক, জল ভাতের মতো করে আসবে। অঙ্ক জানলে সোজা, না জানলে বিশাল ব্যাপার, কঠিন। আচ্ছা তারপরে দেখো পাল দা কি বলছি। 35 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে ঘুরে আসতে একটি বালকের কত সময় লাগবে যার গতিবেগ ঘন্টায় 9 কিলোমিটার? সিম্পল একটা লজিক, 35 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, তার মানে কি? তার মানে কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?
তাহলে বাহু যদি 35 হয়, এখানে বলছে যার গতিবেগ এত, বলছে ঘুরে আসা মানে কি চারিদিক দিয়ে ঘুরছে মানে পরিসীমা চেয়েছে। তাহলে তাহলে এর ভ্যালু বলে দিচ্ছে কত, 35। আমরা পরিসীমা সূত্রে কি জানি, বর্গক্ষেত্রে 4a মানে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 ইন্টু 35, তাহলে 35 গুণ 4 করলে কত হয়, 140 হয়। তাহলে 140 এলো আমার পরিসীমা বা মোট ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাই যাচ্ছে ও 9 কিলোমিটার পার আওয়ারে। ব্যাস, তাহলে 140 এটা কিসে আছে, এটা মিটারে আছে। বেশ, আর সেটাকে ভাগ করছি কিলোমিটার পার আওয়ার দিয়ে। তাহলে এখানে কত গুণ করবো, মিটার পার সেকেন্ডে করতে হবে অ্যান্সার সেকেন্ডে, তাহলে 5/18, সে 18টা উপরে গুণ করে দিতে হয়, নিচেই এটা উপরে উল্টে যায় তার জন্য। আচ্ছা, 9 2 তুমি বলবে 18 হয়। আচ্ছা, তাহলে 5 28 কত হবে, 5 28 হয় 140। কি করে দেখো, 5 দুগুণে 10, 4 বাকি থাকলো 5 আর 40, তার মানে 28 দিয়ে কত এলো, 56 সেকেন্ড এলো কিনা, 56 সেকেন্ড অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ঘ। কারোর বুঝতে অসুবিধা, আশা করি অসুবিধা হবে না। তাহলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি ভাই, একটা বর্গক্ষেত্র আছে এটা, এবার সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা সমান হয়, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হয়, আর আয়তক্ষেত্রে বিপরীত দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাই তো? একটা প্রস্থ সমান হবে আর দৈর্ঘ্য সমান হবে। বেশ, একটা জিনিস খেয়াল করবে যে 12টি বলছি, এখানে যে দৈর্ঘ্য আছে, তাহলে এখানে কি তাকে বলে কি এই হিসেবে ধরা হয়। এইবার ক্ষেত্রফলের সূত্র কি বলছে, বাহু ইন্টু বাহু, তাহলে বাহু ইন্টু বাহু যদি করি, এ আর একে যদি গুণ করি কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো? এইবার একটু আসো, তাহলে এ স্কোয়ার এলো। এইবার দেখো একটা জিনিস খেয়াল করবে, যদি পরিসীমা বলে, পরিসীমার সূত্র কি হয়ে যায়, 4a। 4a কেন বলো তো, এই একটা দিক, এই একটা দিক, এই একটা দিক, এই একটা দিক, ঠিক আছে, 4a। পরিসীমা মানে চারিদিক দিয়ে ঘুরে বেড়ানো, তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে। এইবার দেখো কর্ণের সূত্র কি, কর্ণের সূত্র কি, এবার বাহু √2, a√2, বাহু ধরা হয় এ, তাহলে a√2 হয়ে গেল তোমার একটা কর্ণের সূত্র। ব্যাস, এইভাবেই তো করতে হয়। এই যে কর্ণের সূত্র আসলো a√2, এও কিভাবে আসে তোমরা জানো, হয়তো শিখিয়েছিলাম, এইগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, একটা আয়তক্ষেত্রে ক্ষেত্রে, আয়তক্ষেত্রে এসছে, ক্ষেত্রফল 900 বর্গমিটার, ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার বাড়লে ক্ষেত্রফল নাকি 150 মিটার বাড়ে। এটা সিম্পল একটা লজিক। তাহলে আমরা যদি বলি যে 15 মিটারের সময় 150 মিটার হচ্ছে, তার মানে 15 সঙ্গে কত গুণ করলে, তার মানে কি প্রস্থ কিন্তু বাড়েনি, প্রস্থ আগেও 10 ছিল, এখনো 10 আছে, তার মানে আমরা প্রস্থ পেয়ে গেলাম ভাই। তাহলে প্রস্থ যখন পেয়ে গেলাম, এখানে ক্ষেত্রফল 900 আছে, বলছে ক্ষেত্রফলকে যখন আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করবো প্রস্থ পাবো, আর ক্ষেত্রফলকে যখন আমরা প্রস্থ দিয়ে ভাগ করবো কি পাবো, তাহলে দৈর্ঘ্য কত মিটার পেলে, অপশন ডি। বুঝতে পেরেছো? উল্টো কেন করো, সোজা রয়েছে, উল্টো করার কোনো প্রশ্নই হয় না, একদম সোজা আছে। এ ভাই, এটা ভুল তো আসবে, ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার বাড়লো, ওটা তো দৈর্ঘ্য নয়, এটা হচ্ছে এক্সটেনশন করলো, যতটুকু যতটা বাড়ানো হলো, তাহলে 15 বেড়েছে, তাহলে প্রস্থ তো যা আছে তাই, তাই না? প্রস্থ যা আছে তাই, তার জন্যই তো 10 গুণ করলে 150 করলাম। বুঝতে পেরেছো? তাহলে 10 মানে ফিক্স হয়ে গেল, প্রস্থটা ফিক্স হয়ে গেল 10। এবার আমি প্রথমে পেয়ে গেছিলাম 900, সেখান থেকে প্রস্থটা ভাগ করে দৈর্ঘ্য পেয়ে যাবো, তাহলে দৈর্ঘ্য 90 পেয়ে গেলাম। বুঝতে হবে না, ওরা দৈর্ঘ্য বলেন, ওরা বৃদ্ধি বলেছে। আচ্ছা, একটি বাক্সের টাকা আধুলি, আচ্ছা আধুলি মানে জানো তো, গোধূলি না কিন্তু আধুলি, এটা 50 পয়সা। আচ্ছা, সিকি মানে 25 পয়সা, তাহলে বাক্সে এত টাকা। আচ্ছা, এটার অ্যান্সার অপশন গ, তাই না?
এটা মুখস্থ হয়ে গেছে। কেন বলছি, এখানে যদি আমি টাকায় কনভার্ট করতে হবে, যেহেতু মুদ্রায় দেওয়া আছে আর অ্যান্সারে এখানে যখন টাকা রয়েছে, তাহলে আমাকে টাকায় কনভার্ট করতে হবে। ঠিক আছে, রেশিওটা কি আসছে দেখো। আচ্ছা, 1 টাকার আছে মানে টাকায় কনভার্ট করলে একই হবে, 1 টাকা। আচ্ছা, দুটো আধুলিকে টাকায় পরিণত করলে ক টাকা হবে? আধুলি মানে দুটো 50 পয়সা মিলে ক টাকা হবে? এটাও 1 টাকা। 4টে সিকি বা 4টে 25 পয়সা, এটাকে যোগ করলেও 1 টাকা। তাহলে 1:1:1। তাহলে বাক্সে মোট মুদ্রা কত আছে? এটা সিম্পল আছে ভাই। দেখো, তাহলে 3 আছে, আমরা যে টাকা ধরি, তাহলে কত টাকা করে আছে? তাহলে এখানে 3 আছে, আর এদিকে তোমার হচ্ছে 3 মানে 393, গুণ করলে কত হচ্ছে? 3 × 3 = 3, 3 × 3 = 131 করে। তাহলে একটা সিম্পল লজিক, 131 যদি হয়, তাহলে এটাকে যে অনুপাত আছে, অনুপাতটাকে যোগ করো, কত আসছে? 7 গুণ করে দাও 131 সঙ্গে, কত হচ্ছে? ওটাই অ্যান্সার। যদি ইন্ডিভিজুয়ালি করতে পারো, যে এখানে তো 131টা আছে 1 টাকা, ঠিক আছে, তার মানে কটা হয়ে যাবে? 131 টাকার 131টা মুদ্রায় থাকে, আর এখানে রয়েছে কি 131 টাকা রয়েছে, যেখানে 50 পয়সা, তাহলে ডবল 50 পয়সা থাকবে, তবেই তো 131 টাকা হবে, তাই না? তাহলে মানে কত? 262 হয়ে যাবে। এটা আবার কত? 4 গুণ হয়ে যাবে, কারণ 1 টাকায় 4টে করে কয়েন আছে 25 পয়সার। এ যোগ করে দেখো 917 আসবে, কিন্তু এই বোকামিটা করবেন। আচ্ছা, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি মানে কি? যোগফল। 86 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। সিম্পল একটা জিনিস বোঝো, তারা নতুন অনেকে ভুল করবে এটা, মানে যারা জানতো না একদম, যে 86 বছর আছে বর্তমানে, আর 10 বছর আগে পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। তাহলে একটা জিনিস বোঝো, এখন যদি তোমার 86 বছর হয়, 10 বছর আগে সমষ্টি কত হবে দুইজনের? বলো দেখি। যারা ভাবছে 76, তারা বোকামি, কারণ মাথায় রাখবে, পিতার বয়স 10 বছর আগে মানে কি 10 বছর কমে যাবে, আবার পুত্রও তো 10 বছর আগে, তার মানে কি পুত্রেরও 10 বছর কমবে, এটা টোটাল কত কমলো? 20 কমলো। তাহলে কত? 66। এটা অনেকে ভুল করে। তাহলে রেশিওটা এখান থেকে করতে পারি এইবার, যে কি পুত্রের বয়স দ্বিগুণ ছিল, তার মানে কি পুত্র যদি 1 হয় আর পিতা হবে 2, তাহলে টোটাল কত হচ্ছে? তাহলে অনুপাত টোটাল 3, আর সেটাই হচ্ছে 66। তাহলে কত গুণ বেশি? কত গুণ বেশি? হ্যালো, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে না? 5G পাচ্ছে না তাই? 5G পাচ্ছে না, 4G পাচ্ছে। আবার এখন শোনা যাচ্ছে? বাড়িতে এত সমস্যা 5G, বৃষ্টি হচ্ছে না, ছাদে পড়ে চলে যেতাম। এবার শোনা যাচ্ছে? হ্যালো, এবার শোনা যাচ্ছে? চলো, তাহলে দেখো, দেখতে পেলাম যে 3-এর থেকে এটা কত গুণ বেশি? কত গুণ বেশি হচ্ছে? 22 গুণ বেশি হচ্ছে। এইবার অঙ্কে চলে আসো, বর্তমানে পিতার বয়স, তাহলে পিতা তো 2 ছিল, তাহলে 22 গুণ 2 মানে 44। এটা কবে? এটা 10 বছর আগে। 10 বছর আগে যদি 44 হয়, তাহলে বর্তমানে কত হবে? 10 অ্যাড হয়ে যাবে কত? 54 বছর। আনসার 54 বছর। মোহিত, শুনতে পাচ্ছ? হচ্ছে দেখো, বলছি এক ব্যক্তি 7 দিনে গড়ে 1500টি জিনিস বিক্রয় করে, শেষ 6 দিনে গড়ে এতটি জিনিস বিক্রয় করে, প্রথম দিন কত জিনিস বিক্রয় হয়েছিল? তাহলে কি করবে? 1400। দেখো, একটা সিম্পল লজিক, কিছু করার দরকার নেই, আমি মুখে মুখে বলে দেখো, ভালো করে বুঝবে। আচ্ছা, আমাকে বলতে দাও একটু, ওরকম করছো কেন? দেখো, 7জন যখন ছিল, তখন ওটা গড় ছিল 1500, মানে গড়ে 1500 করছিল। এইবার 6 দিনে যখন গড়ে আসলো 1506, মানে 6 জনের কত করে বাড়লো? 1500 ছিল, কিন্তু 1506 হলো, কত করে বাড়লো?
একজনের গড়ে কত বেড়েছে? 6। তো এখানে কয়জন আছে? এখানে 6 জন আছে, তাহলে কত বাড়লো? তাহলে এই যে 36টা, নিশ্চয়ই তাহলে প্রথম জন ব্যক্তি 36 কম করেছিল, তার জন্য প্রথমে গড় 7 জনের গড় 1500 ছিল, আর যেই প্রথম ব্যক্তিটা চলে গেল গড় লাফিয়ে বেড়ে গেল 1506। তাই 36 বিয়োগ করলে অ্যান্সার কত আসবে? 64, 1500, 1464। আর নাহলে এই গুণ করে বোকামির কাজ ছাড়া আর কিচ্ছু না। কি করবে? যে 6 জনের 1500 জনের 7 15 কত হয়? 105, আর 2 শূন্য 10,500। আর এখানে 6 6 36, শূন্য আছে যখন দিয়ে দাও, 6 15 90 করবে। 4 হাতে রইলো 1 3 4, 4 কয় দাও 10, 6 হাতে রইলো 1, 1 আর কয় দাও 4 দাও, হাতে রইলো 1, নেই কিছু হাতে, 9 আর কয় দাও 10, 1 1464। ঠিক আছে, তখন এটা করতে হবে, না বুঝতে পারলে কি করা যাবে। একটি কাচের দণ্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকে ভুলভাল করে, আজ থেকে আর ভুল হবে না। এটি কাচের দণ্ড 2:3 অনুপাতে ভেঙে পড়ে গেল আর কি। হ্যাঁ, আবার এরকম? ভাই নেটওয়ার্ক তো ফুল আছে, সবার কি একই সমস্যা? একটু কাইন্ডলি আমাকে জানাও, সবার কি এক? চলো দেখো, একটি, না না এটা করিয়ে দিই, অনেকদিন কিছু করেন। একটি কাচের দণ্ড পড়ে 2:3 অনুপাতে বিভক্ত হয়ে যায়। দেখো ভালো করে বুঝবে, প্রথমে খণ্ডটা কি হলো? 2:3 অনুপাতে ভাগ হয়ে গেল। যা, কত বড় সর্বনাশ করে দিল। পরে পুনরায় ছোট দণ্ডটি পড়ে 4:5 অনুপাতে ভাগ হয়। শোনা যাচ্ছে? কাটা কাটাই শোনো, না হলে রেকর্ডিং দেখো, আর কি করা যাবে। হ্যাঁ ভাই যখন ছিল তখন ঠিক ছিল, ফ্লাকচুয়েট করছে খুব বাবা। দেখো এবার ক্লিয়ার আছে? নাকি একই অবস্থা? হ্যালো, আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝতে পারলে বোঝো, আমি রেকর্ডেডটা করে দিচ্ছি। দেখো তাহলে এক্ষেত্রে দেখো কি দেখছে, যে 4:5 আছে, তো পরে পুনরায় ছোট দণ্ডটি পড়ে 4:5 অনুপাতে ভাগ হয়। আচ্ছা আমরা দেখলাম 2:3 আছে, এর ভিতরে ছোট হচ্ছে এইটা, এবার 4:5 হচ্ছে, তাহলে এইখানটায় হচ্ছে প্রশ্ন, এই দুইটাকেই ভেঙে কিন্তু 4:5, 4:5 মানে মোট কত হচ্ছে? 9। এবার একটা জিনিস দেখো, এই দুই পরিমাণটা ভেঙেছে, ভেঙে 9 হচ্ছে, তা এটা তো হতে পারে না, তাহলে সমান অনুপাতে আনতে হবে। সমান যখনই আনতে যাচ্ছি, একে 2 গুণ করলাম 18 হয়ে গেল, একে 9 গুণ করলাম 18 হয়ে গেল, তাহলে বলতে পারি যে 18কে ভাঙা হলো। তাহলে এবার একে যখন 18 করলাম, এই তিনটার সঙ্গে 9 গুণ হয়ে যাবে, 9 গুণ করলাম ওপাশে যেহেতু, তাহলে এটা হয়ে যাবে 27 হয়ে যাবে। এবার বলছে কি 3টি খণ্ডের অনুপাত, তাহলে একে যখন 2 গুণ করলাম এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 2 গুণ করলে 10, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 8:10:27 হয়ে গেল। এই যে এই দুটো অনুপাতেই আর এটা আসলেই, তাহলে 8:10:27 অপশন খতে আছে। আচ্ছা তারপরে দেখো, প্রতি লিটার 12 টাকা দামের খাঁটি দুধ কিনে কি অনুপাতে জল মিশ্রিত দুধ প্রতি লিটার 10 টাকায় বিক্রি করলে নাকি আবার 30% লাভ হবে? আচ্ছা 10 টাকায় বিক্রি করে 30% লাভ, বুঝতে পারছো? আচ্ছা তাহলে একটা জিনিস দেখো, এই 30% লাভের এখানে আমরা ক্রয় মূল্যটা বের করে নিতে পারি কি করে? তাহলে 30% মানে কত হচ্ছে? 130%, সেটার ভ্যালু বলছে 10, তাহলে ক্রয় মূল্য কত? 100। এই শূন্য কাটলে এই শূন্য কাটলে, তাই 100/13 আসছে কি? 100/13, তাহলে 100/13 মানে কি? এখানে যদি আমি 100 লিখি, এই 13টাকে আমরা হাঁটানোর জন্য প্রত্যেকের সঙ্গে 13 গুণ করে দিচ্ছি, মানে এর সঙ্গে যখন 13 গুণ করবো, তাহলে কি হয়ে যায়? 13 13 আউট হয়ে গেল, অ্যালিগেশন করছি কিন্তু, হ্যাঁ। তাহলে এইদিকে দেখো 12 13 কত হয়ে যাচ্ছে? 13 দুগুণে 26, এর 6 হাতে রইলো আমার 2, 13কে 13 2, তাহলে 156 এলো, আর জলের দাম তো 0, ডিফারেন্স করো, করলে এখানে কত আসছে? শুধু 56 আসছে, আর 0 আর 100 ডিফারেন্স 100 আসছে। রেশিও করো, 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 4 25 100,
আর 4 14 56, তাহলে 25:14 অপশন ঘ হয়ে যাবে অ্যান্সার। তারপর দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 8, 10 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাস অবশ্যই থাকবে কিন্তু 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে। আচ্ছা, 7 দ্বারা ভাগ করলে নাকি আবার মিলে যাবে। আগে দেখে নেবো যে 7 দ্বারা ভাগ যাচ্ছে কোনটা। তাহলে দেখে নিচ্ছি যে 125কে 7 দ্বারা ভাগ করা যায় কিনা। 7 7, তাহলে আর 5 বাকি, তাহলে 5 55 হচ্ছে, তাহলে এটা আনসার হবে না, 7 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা, এরকম না, 5 অবশ্যই থাকবে কিন্তু 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে, তাহলে এটা 7 দিয়ে মিললো না। তাহলে 24-এর ভিতরে দেখো 3 7 21 পড়ে রইলো আমার, এটা যেতে পারে। তারপরে 26কে 7 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা হলো না। অপশন ডিটা দেখি, খ দাগ তো যাচ্ছে। অপশন ডি কি আছে? অপশন ডি আছে 28, তাহলে 230 অপশন ডি আছে এখানে 280, মানে ঘতে 280 আছে। দেখতে হবে এটা আবার যায় কিনা, তাহলে অপশন ডি 280-তে। এবার দেখো এখানে বলেছে কি যে 7 দ্বারা ভাগ, দেখলাম যে এটাও যাচ্ছে না আর 26ও যায় না, ব্যাস, তাহলে হয় 245 আর না হয় 280, কিন্তু ক্ষুদ্রতম বলেছে, সবচেয়ে ছোট। এবার চেক করার বিষয় হচ্ছে এটাই যে 5 যদি অবশিষ্ট না থাকতো এটা কত হয়ে যেত? 240 হয়ে যেত। আর এটা কত হতো? 275 হতো। এবার দেখো 275-কে 8 দিয়ে কি ভাগ করা যাবে না? তিনটে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করা যাবে, ভাগ যাবে। আরেকটা জিনিস দেখো, একে শেষে শূন্য আছে, সে যখন শূন্য থাকবে তখন যে সংখ্যাটাকে ভাগ করছে অবশ্যই তার শেষে শূন্য থাকা দরকার, তাহলে এটা হবে না, অ্যান্সার হবে 240। এই 5টা বাদ দিয়ে দিলে অপশন খ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট। শুনতে পেলে শোনো, না হলে রেকর্ডটা দেখে নিও। যদি কোনো সংখ্যা 3 সপ্তমাংশের 2 পঞ্চমাংশ হয় এত। যদি কোনো সংখ্যার 3 সপ্তমাংশ, যদি কোনো সংখ্যা ধরে নাও এক্স, তার বলছে 3 সপ্তমাংশ। 3 সপ্তমাংশ মানে 3/7। আচ্ছা, সপ্তমাংশের এর মানে গুণ 2 পঞ্চমাংশ। 2 পঞ্চমাংশ মানে 2/5 হয় 198, ব্যাস। তাহলে এক্স এর ভ্যালু কত করলেই চলে আসবে, কাটাকুটি খেলার কিচ্ছু নেই। 3 দুগুণে দেখো, এখানে 3 দুগুণে আমরা ডাইরেক্ট 6 ভাবতে পারি। 3 দুগুণে 6, তো 6 দেখে কাটলে দেখো 3 6 18, এক বাকি 3 33 হয়ে গেল, মানে এটা কেটে দিলাম। তাহলে এখানে দেখো 5 7 35 রয়েছে, তাহলে 35 গুণ 33 করলে অ্যান্সার। তাহলে এক্স ইকুয়াল টু 3 35 কত হয়? 3 35 105 হয়, দিয়ে দাও 5, হাজার হইলো আমার 10। তাহলে 3 35 105 আর 10 কত হবে? 105 আর 10 115। তাহলে আসলো কত? 1155, অ্যান্সার অপশন নাম্বার গ। হ্যাঁ, দেখতে না পারলে, বুঝতে না পারলে রেকর্ডটা দেখে নিও, জোরপূর্বক ক্লাস করানো হচ্ছে আর কি করা যাবে, রেকর্ডটা দেখে নেবে। যদি এক জোড়া জিনিসের 15% ছাড় দিয়ে দাম হয় এত টাকা, তবে প্রতিটি বাজার মূল্য কত? কিচ্ছু না। 15% ছাড় দিচ্ছ মানে কত পার্সেন্ট নিচ্ছ? তুমি বলে 85%। আচ্ছা, এই 85%-এর ভ্যালু হচ্ছে 37.4। ওই পরে আর জিরো দেওয়ার দরকার নেই, দাম নেই যেহেতু। আচ্ছা, তাহলে প্রতিটা হবে বাজার মূল্য। বাজার মূল্য তো 100 ছাড় দেওয়ার পরে ওটা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো পয়েন্টটাকে তুলে দাও, পয়েন্টটা তুলে নিচে একটা 10 দিলে এই শূন্যটা আউট হয়ে গেল। আচ্ছা, ছোট করে দিই, দেখো এখানে 5 2 10 হয়ে গেল, এখানে 5 17 85 হলো। 17 দিয়ে কাটছে, 17 2 34, 34 আর কয় দাও 37, 3 বাকি আবার 34, 17 দিয়ে 34, এই 22 দুগুণী 44 টাকা, অপশন নাম্বার ঘ কিন্তু অ্যান্সার চলে এলো। নেক্সট। কোনো ঘনকের আয়তন এত হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সিম্পল আছে। আচ্ছা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো। আচ্ছা, দেখে নাও, তোমরা যারা জানো না যে ঘনকের আয়তনের সূত্র কি? এ কিউব। তাহলে এ কিউবের থেকে আমার এর ভ্যালুটা জানতে হবে, তবেই তো ক্ষেত্রফলের সূত্রটা পাওয়া যাবে। তাহলে এ কিউব বলছে 512, তার মানে এ সমান সমান কত? কিউব রুট 512। তাহলে 512 কার কিউব রুট, মানে 512 কিউব রুট সমান সমান কত? তুমি বলতো 8, তাই তো? 8-এর হয় কিউব 512, তাহলে 8 হয়ে গেলো, এর ভ্যালু 8 পেলে। তাই ক্যালকুলেশন করে এর ভ্যালু বা বাহুর ভ্যালু 8 পেলে, ঠিক আছে। এবার এখানে দেখো একটা রুটস্কার কটা তল, 6টা তল থাকে, তার জন্য কি হচ্ছে 6a, তাই তো? 6a²। দেখো একটা সিম্পলি ভাববে, 6টা তল মানে 6টা বড় ক্ষেত্র, তাহলে একটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? স্কোয়ার হয়, তাই না? আচ্ছা, এর ভ্যালু কিন্তু 12 পেয়েছিলাম, 8 পেয়েছিলাম, এটা মনে রাখবে। এবার দেখো স্কোয়ার মানে কি? একটা বড় ক্ষেত্র, তো প্রত্যেকটা পাশে 2D মানে হচ্ছে বড় ক্ষেত্র রয়েছে 6টা তল, তাহলে 6টা তলেই 6টা স্কোয়ার রয়েছে, তার মানে 6 স্কোয়ার বলবে। তাই যদি হয় তাহলে 6 × স্কোয়ার, স্কোয়ার মানে কত? 8-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার মানে 64।
এবার গুণ করো, 4×6 = 24, হাতে রইলো আমার 2, 6×6 = 72, 38, 384 অ্যান্সার, অপশন নাম্বার গ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 2 বছর বার্ষিক 8% হারে রাখা নির্দিষ্ট পরিমাণ টাকায় চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য এত টাকা আসলে পরিমাণ। মাথায় রাখবে একমাত্র 2 বছর ক্ষেত্রেই এই সূত্রটা প্রযোজ্য, আর এটা 2 বছরের পরীক্ষায় আসে। কি সূত্র? D = P × R/100 × R/100। এবার দেখো, ডি মানে হচ্ছে ডিফারেন্স, মানে পার্থক্য যেটা। তাহলে সেই হিসেবে যদি আমরা করি, পার্থক্য কত আছে? 20 টাকা। তাই ডির ভ্যালু 20 সমান সমান পির ভ্যালু কত, ওটাই বের করতে হবে। আচ্ছা, আর এর ভ্যালু কত? 8 × 8, আর নিচেই 100 × 100 আছে। বেশ, এবার দেখো এখানে যদি আমরা কাটি, 4 2 8 নেই বলে 4 25 100। সিমিলারলি এখানেও 4 2 8, এখানে 4 25 100। 2 2 4, এই 4 দেখে কাটলাম 5 হয়ে গেল। এখানে 25 25 625 × 5, তাহলে পি এর ভ্যালু 625 × 5। 625 × 5 যদি করো, গুণ করলে আসে কত? 3125। অ্যান্সার অপশন নাম্বার ঘতে আছে। শুনতে পারলে কোনো সমস্যা নেই, না শুনতে পারলে রেকর্ড দেখে নেই, বারে বারে বলছি। কমল 144 বাক্স লেবু বিক্রি করে 6টি বাক্সে বিক্রয় মূল্যে ক্ষতি হয়। যখনই এমন হবে তখন ওই এক একটির দাম 1 টাকা করে ধরে নেবা। দেখি 144 বাক্স লেবু বিক্রি করে 6টি বাক্সের ক্রয় মূল্য, এক একটি বাক্সের দাম 140 টাকা ধরে নাও। যদি মোট বিক্রয় মূল্য 7200 টাকা হয়, তাহলে একটি বাক্সের বিক্রয় মূল্য কত? আচ্ছা, সিম্পল আছে। 144টা বাক্স লেবু বিক্রি করে 6টি বাক্সের বিক্রয় মূল্যে ক্ষতি হয়। তাহলে ক্ষতি যদি হয়, 144টা যখন বিক্রি করছো তুমি, তখন 6টি তোমার ক্ষতি হয়ে গেল। তাহলে নিশ্চয়ই তুমি যেটা কিনেছিলে বেশি পরিমাণ কিনেছিলে, তাই তো? কম পরিমাণ কিনেছিলে। কত আসছে? 150 হলে 150। 120 অ্যান্সার আছে তো? আসলে চান্স আছে, তাই তো হবে। তাই 7200, দেখো 6টি বাক্সে 144টা বাক্স লেবু বিক্রি করলে, সেখানে তোমার 6টি বাক্স বিক্রয় মূল্যে ক্ষতি হলো। তোমাকে যদি বলি তুমি 144টা আম দিচ্ছ, সেখানে 6টি ক্ষতি হয়ে গেল, তার মানে কি? তোমার নিশ্চয়ই 150টা কেনা ছিল। ঠিক আছে? তাই না, এটা ক্রয় মূল্যের উপরে আমরা কিন্তু করছি। বিক্রয় মূল্য 7200 টাকা, তাহলে বিক্রয় মূল্যটা পাচ্ছি আমরা ওখান থেকে আমরা। তাহলে একটি বাক্সের বিক্রয় মূল্য কত হবে, যে ভাগ করলে তাহলে আসলে কত? 48 টাকা। ব্যাস। নেক্সট তোমার যদি এটা রেশিও করে করতে পারো, কোনো ব্যাপার না, দেখা দিচ্ছি কে করবে। আচ্ছা, 144টা বাক্স লেবু তো, যদি প্রত্যেকটা 1 টাকা করে ধরি আমাদের হিসাবে, তাহলে 144টা বাক্সের লেবুর দাম কত? 144 টাকা। বিক্রি করছে, এটা কি তোমার বিক্রয় মূল্য যখন বিক্রি করলে, আর 6টি বাক্সে বিক্রয় মূল্য তোমার ক্ষতি হলো। ঠিক আছে? 144 তোমার হচ্ছে কিসের রেশিও? এইটা, আর এদিকে আসছে কি 6টি বাক্সে, মানে 100 টাকা। 100 টাকা যদি ক্ষতি হয়, তাহলে দাম হচ্ছে কত? এবার এখানে বলছে 6টি বাক্সের বিক্রয় মূল্যের উপরেই ক্ষতি, তাহলে ক্ষতিটা কিন্তু বিক্রয় মূল্যের উপরে, এই জন্যই কিন্তু 150 হবে। আবার বুঝবে, ক্ষতিটা কিন্তু বিক্রয় মূল্যের উপরেই বলেছে, তার জন্য কিন্তু যোগ হয়ে যাচ্ছে। তাহলে কত হলো? 150 হলো। আর এটা মোট বলেছে কত? 72। ভাগ করলেই 48 টাকা অ্যান্সার, সেটাই হবে অ্যান্সার। আচ্ছা, এক ব্যক্তি 400টি আমের ক্রয় মূল্যের সমান, এটা তো জানো। হ্যাঁ হ্যাঁ, বলো, বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমার লাভ ক্ষতি কিসের উপরে বলেছে? বিক্রয় মূল্যের উপরে ক্ষতি। আচ্ছা, বিক্রয় মূল্যের উপরে ক্ষতি মানে কি? তুমি 150টা দিয়েছ, সেখানে তোমার 6টি ক্ষতি হয়েছে। বুঝতে পারছো? 144 বাক্স লেবু বিক্রি করে 6টি বাক্সে,
হ্যাঁ, এই ভাষাটা বুঝতে হবে না 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 না, কমল 144 বাক্স লেবু বিক্রি করে 6টি বাক্সের বিক্রয় মূল্যে ক্ষতি হলো। ঠিক আছে, এবার এখানে টাকার পরিমাণটা যখন আসছো ভালো করে বুঝবে, তুমি 144টা বিক্রি করলে আর 6টি বাক্সে বিক্রয় মূল্যে ক্ষতি হয়ে গেল তোমার। ঠিক আছে, তাহলে আলটিমেটলি বিক্রয় মূল্যের উপরেই তোমার ক্ষতি বলছে। তাহলে তোমাকে 144 টাকায় বিক্রি করছো, আবার 150 টাকায় তোমার কি হচ্ছে, ওটা 150 হয়ে যাবে। বিক্রয় মূল্যের উপর ক্ষতি মানে কি, যেমন 150 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, আমাদের ক্রয় মূল্যের উপর ক্ষতি হয় জানি আমরা, কিন্তু আমার এখানে বলছে বিক্রয় মূল্যের উপর ক্ষতি। ঠিক আছে, তাহলে আমার 150 হয়ে যাবে। যদি ক্রয় মূল্যের উপর বলতো তখন তো আবার আলাদা আসতো। এটা বুঝতে আর কিছুই না। বিক্রয় মূল্যের উপরে যখন ক্ষতি বলবে তখন মাথায় রাখবে দুটোটি যোগ যোগ হয়ে যাবে, এটুকু মাথায় রাখো, হয়ে যাবে। আচ্ছা তারপর দেখো, তারপরে অঙ্কটা সোজা আছে। যে একটি ব্যক্তি 400টি আমের ক্রয় মূল্যের সমান, মানে কি 320টি আম বিক্রয় করেন। তার মানে কি, সিপি 400 ইকুয়ালস টু এসপি, মানে টি এর পরিমাণ 320, আর টি এর পরিমাণ উল্টো কি হয়, রেশিও হয়ে যাবে। শোনো শোনো, একটা কেটে দাও, কাটলে এখানে এখানে কেটে রেখে দাও কিছু। 4 8 32, 5 8 40, এটা কি রেশিও, টি, টি এর উল্টো কি হবে, টাকা, 4:5। তাই 4 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 5 টাকা। তাই 4-এ 1 মানে কত, 4-এ 1 মানে কি, 1-এ 4 মানে কত পার্সেন্ট, অপশন ডি 25%। আর বলবো না, কতবার বলেছি শিখতে মুখস্থ করতে। 25 জন লোক 4 দিনে আয় করে এত টাকা। কি বলেছি, এই টাইপের অঙ্কে কি টাকা আর কাজের পরিমাণ নিচ্ছি, তাহলে 25 জন লোক 4 দিন, আর এখানে কাজের পরিমাণ না, এখানে টাকা দিচ্ছে, টাকার পরিমাণটা নিচ্ছি, ইকুয়ালস টু পরের শর্ত বলেছে, পরে লিখে দাও, 12 জন লোক 15 দিনে কত টাকা, এক্স টাকা ধরে নাও। এটাই মাথায় রাখতে হবে যে কি টাকার পরিমাণ আর কাজের পরিমাণটা নিচে লিখতে হবে, আর বাদ বাকি যা বলছি পরপর লিখে দিই। ঠিক আছে, তাহলে কাটাকুটি করা যাক, ওপরে উপরে কাটাকুটি যায় সমান সমানে। দেখো তাহলে 3 5 15 হয়ে গেল, আর এদিকে 5 5 25, দেখো কাণ্ড। তারপরে দেখো 4 দেখে কাটলে 3 4 12 হয়ে গেল। আচ্ছা, 5 দিকে কাটলে কত হয়ে গেল, 162 হয়ে গেল, 162, 5 দিকে কাটি তাই না। তাহলে এখানে 3 3 9 আসে, তাহলে এক্স ইকুয়াল টু 162 × 9, তাহলে কত হয়, কত হচ্ছে, গুণ করলে 1458। ব্যাস, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, কত টাকা 4 বছরে 7% হারে সরল সুদ হয় 70 টাকা। এর মধ্যে অঙ্ক আছে শুধু, দেখো 4 বছরে 7% করে, তাহলে মোট কত পার্সেন্ট, এক এক বছরে 7% করে, তাই 4 বছরে কত পার্সেন্ট, সেই 28%-এর সুদ হচ্ছে ক টাকা, 70 টাকা। তাহলে 100-এ কত হবে, এটাই চেয়েছি তোমার আসল, কিছুই না অঙ্ক। তাহলে তুমি বলে 14 2 28, আর এদিকে কত হয়ে যাবে, 5 14 70, এখানে 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 50 হয়ে যাবে। 50 × 5 মানে 5 5 25, আর একটা শূন্য, 250 হয়ে যাবে স্যার। অপশন ক হয়ে গেল আনসার। একুশ দাগ কি বলছে দেখো, একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার ও তার ভূমি ও উচ্চতার অনুপাত এত হলে এই ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, আচ্ছা এটাকে ধরো 3a, আর এটাকে ধরো 4a। আমি বলেছিলাম না ক্ষেত্রফলের ক্ষেত্রে এগুলো অনুপাত থাকলে সেগুলো আমরা করে নিতে হয়। তো এটাকে ধরলাম 3a, এটা ধরলাম 4a। তাই 3a হলো আমার ভূমি, উচ্চতা হচ্ছে 4a, প্লাস লিখছি কেন, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 4a। তাও ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা সমান সমান বলছে 1176। এবার তুমি সমান সমান উপর উপরে কাটাকুটি যায় বলে কাটাকুটি করতে পারো, তোমার কোনো টেনশন নেই। দেখো 2 দিয়ে তুমি আগে এটা 3a কিনতে, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, ঠিক আছে। এবার এখানে দেখো 3 দুগুণে কত হয়, ডাইরেক্ট এগুলো শেখো, এই 3 দুগুণে ছোট ছোট কত হবে, 3 দুগুণে কত ধরে নেবা, 6 স্কোয়ার, মনে মনে হয়ে যাবে এটা। তাহলে 6 দিয়ে দেখে কাটি কত হবে, দেখো 6 কে 6, রইল বাকি 5 57, তাই তো। 57 যদি হয় 6 কত বার যাবে, 6 নং 54,
তিন বাকি 36, 4 9 36, তাই তো? সরি, শতক 36, 196, 196 এসছে। তাহলে এ স্কোয়ার সমান সমান 196, তাহলে এ সমান সমান কত? তুমি বলে দাও 14, কারণ এ পাশে স্কোয়ার ওপাশে গেলে রুট হয়ে যায়, তার জন্য। তাই 14 গুণ 14 করলেই তো হবে। তাহলে এ সমান সমান 14। তাহলে এ ওই ত্রিভুজের উচ্চতা কত? উচ্চতা কত ধরেছিলাম? 4a, 4a। তাহলে 4 ইন্টু এর ভ্যালু কত? 14। তাই 4 14 কত হয়ে যাবে? 4 14 56 মিটার হয়ে যাবে কিন্তু উচ্চতা, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। একটি সংখ্যা প্রথমে 20% বাড়িয়ে তারপর 20% কমালে কি পরিবর্তন? যখন বলেছিলাম যে একটা কম একটা বেশি বলবে, যখনই দেখছো ডিজিট দুটো সেম, অঙ্ক সেম আছে 20 আর 20, তখন ওগুলোকে গুণ করে 100 দিয়ে ভাগ করে দাও। 0 0 0 0 কাটলে 2 2 4। আর অলওয়েজ কি হয়? একটা বাড়লে একটা কমলে অলওয়েজ কি হয়? আলটিমেটলি সেটা রাশি হয়। 4% কমবে, হয়ে যাবে অ্যান্সার অপশন খ। নেক্সট। আচ্ছা, একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে? কিছুই না। তাহলে কি, একটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার করে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে? 3 4 4 16 এ স্কোয়ার, যেহেতু বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে 1 সেন্টিমিটার করে, ভালো করে বুঝবে। বাইরের চারিদিকে 1 সেন্টিমিটার মানে 4 করে ছিল, 1 সেন্টিমিটার করে বাড়লে এপাশেও 1 এপাশেও 1, তাহলে বাহু কত বেড়ে গেল? তাহলে বাহু কত বেড়ে গেল? তাহলে প্রত্যেক পাশে 2 করে বেড়ে গেল। বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে যদি বাহুর দৈর্ঘ্য 2 বেড়ে গেছে, 2 বেড়ে গেল মানে কত হলো? 6 হয়ে গেল। তাহলে 6, তাহলে বৃহত্তম যে বর্গক্ষেত্রটা হলো 6 হয়ে গেল। তাই 6 স্কোয়ার হয়ে যাবে। 6 স্কোয়ার মানে কত? 36 হলো। তাহলে আমার যখন রাস্তা ধরলাম তখন 36 বর্গ কিলোমিটার হচ্ছে কি আমার চওড়া আর কি, মানে বর্গ সেন্টিমিটার, মানে পুরো ক্ষেত্রফল রাস্তা সহ। আর রাস্তা বাদ দিচ্ছি যখন, তখন 16। তাহলে বাকিটা নিশ্চয়ই কি? রাস্তাটা। তাহলে 16 আর 36 বিয়োগফল কত? 16 20 অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন। ঠিক আছে। নেক্সট। বার্ষিক 6% সরল সুদে কোনো টাকা 2 বছরের সুদ এত টাকা। সিম্পল, 1 বছরে যদি 6% হয়, 2 বছরে কত পার্সেন্ট হবে? কত হবে? 12। তাহলে 12, এখান থেকে পি এর ভ্যালুটা বের করে নাও। 12 মানে কত টাকা? 300 টাকা, তাই তো? 100 মানে কত? তাহলে 12 দিয়ে কাটলে কত হবে? তুমি বলে দেবে 25 হবে। 25 12 300 হয়। তাহলে 2500 টাকা কত হলো? 2500 টাকা কি হলো? তোমার আসল হলো। তাহলে 2500 টাকা যদি আসল হয়, এখানে কি চেয়েছে? একই সুদ ও একই সময়ে, তাই তো? 6% সরল সুদ পাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? 6% এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় সেটা করেও করতে পারি। তাহলে এখানে আমরা পেয়েছিলাম 2500 টাকা। তাহলে 2500 টাকাকে সুদ আসল কত আসবে? 53/50, 1 বছর, পরের বছরও তাই, 53/50। তাই দেখো, 0 0 কাটলে 0 0 কাটলে 5 5 এ 25 কেটে গেল। ঠিক আছে, তাহলে এটা কেটে গেল। তাই 53 × 53 পড়ে আছে। 53 × 53 কত হয়? বলো বলো। বড় করার দরকার কি? ইউনিট ধরে করলেই তো হয়ে যায়। এখানে কি 25 কত হচ্ছে? গুণ করে নাও। আচ্ছা, ওটা করলে হয়ে যাবে। ওটাও হয়ে যাবে, একদম ওটাও হয়ে যাবে। ওটাও হয়ে যাবে, ঠিক বলেছি। দেখো একই সুদ, দেখো একটা সিম্পল লজিক। 300 টাকা যদি আমরা যেটা টেবিল ফরম্যাটে ওটা বলছি, আগেরটা দেখালাম, ওখান থেকে যেটা আসবে সুদ আসল, সেখান থেকে আসলটা বাদ দিয়ে সুদ পড়ে যাবে। গতানুগতিক নিয়ম ছিল ওটা। আর এখানে অ্যাডভান্স শিখতে হবে চাকরি পেতে গেলে। 300 টাকা যদি সরল সুদ হয় 2 বছরে, তাহলে প্রত্যেক বছর কত টাকা করে? 150 টাকা করে। আচ্ছা, জটিল সুদ কোথায় বেশি হয়? এই যে প্রথম বছরের সুদ আসলো, দ্বিতীয় বছরে সেটার আবার সুদের সুদ হয়। তা 150 6% সুদ মানে কত আসছে? এখানে 3 2 6, এখানে 50, 50 দিয়ে কাটলে এখানে 3 9 টাকা
সুদের সুদ আসছে, তাহলে মোট ক টাকা সুদ হলো 150, 300 আর নয় 300 নয়, অপশন গা। আচ্ছা 25 দাগ, আজকে লাস্ট কোশ্চেন নাকি? হুম। এ বছরের শুরুতে 18,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পর বি এত টাকা নিয়ে, আচ্ছা প্রথমেই 0 আউট করে দাও তো, দেখতে ভালো লাগছে না আমার কাছে, নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজন সমান লভ্যাংশ পায়, সমান লভ্যাংশ মানে অনুপাত কত? 1:1। বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, তার মানে কি এ প্রথম থেকেই আছে, তাহলে 18 ইন্টু এখানে তুমি ছোট করে নিতে পারতে অনুপাতটা করে, তাহলে 18 × 12 আছে, 12 মাসে কাটিয়েছে এ। আর বি কি করেছে? 24 ইন্টু কত মাস আমরা জানি না, এক্স মাস পর্যন্ত খাটিয়েছে, কত মাস পরে এসছে বলেছে কিন্তু, যেটা এক্স এর ভ্যালু সেটা কিন্তু অ্যান্সার নয়। আর এটা সমান সমান কি করলাম, এটা বিনিয়োগ ইন্টু টাইম খেলা, বিনিয়োগ ইন্টু টাইম মানে কার এসে লভ্যাংশ, সেটা নাকি 1:1 সমান, আর এটাকে ভগ্নাংশে লিখলাম। 12 দিয়ে কত 24, 2 দিয়ে কাটলে 9, তাহলে এক্স কি করেছে 9 মাসের জন্য টাকা খাটিয়েছিল। আর 9 মাসের জন্য, 9 মাসের জন্য খাটিয়েছিল, আচ্ছা 9 মাসের জন্য যদি খাটিয়ে থাকে তাহলে কত মাস পরে জয়েন করেছে সে? সিম্পল 3 মাস পরে জয়েন করেছে, অপশন এ হয়ে যাবে। ক্লিয়ার? থ্যাংক ইউ ফর মেকিং পেশেন্স, মানে পেশেন্স রাখার জন্য ধন্যবাদ। অনেক বাধা বিপত্তির পরেও তোমরা যে ক্লাসে ছিলে, এটা অনেক পাওনা আমার, ঠিক আছে, এটা ভালো জিনিস। আচ্ছা।